হ্যালো দোস্ত, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওটি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি, সেই ভিডিওটি নেওয়া হয়েছে মিলন দা এক্সপ্লোরার চ্যানেল থেকে। ভিডিওর টাইটেল হচ্ছে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা। ভারতের ট্যুরিস্ট ভিসার নতুন আপডেট কি আছে? বন্ধুরা, ভিসা নিয়ে বাংলাদেশের মানুষ একদম পাগল হয়ে উঠেছে। তাদের ভিসা চাই, তারা ভারতে আসতে চায়, তারা ভারতকে দেখতে চায় এবং ভারতের যে টুরিস্ট ভিসা সেটা পেতে চায়। কিভাবে তারা টুরিস্ট ভিসা পেতে পারে, তার কোনো নতুন আপডেট আছে কিনা, সমস্ত কিছু নিয়ে তারা ব্যাকুল হয়ে উঠেছে। তারা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে। 5 আগস্টে যেভাবে বাংলাদেশের জেলখানা থেকে উগ্রপন্থী এবং ভারত বিরোধী যে সমস্ত সন্ত্রাসী তাদেরকে উন্মুক্ত করে দেওয়া হয়েছে, তারা যেভাবে বাংলাদেশের খোলা আকাশের নিচে খোলা হাওয়ায় ঘুরছে, সেসব দেখার পর থেকে ভারত সরকার বাংলাদেশি নাগরিকদের জন্য টোটাল ট্যুরিস্ট ভিসা বন্ধ করে দিয়েছে। বন্ধুরা, আমরা দেখেছি বাংলাদেশ থেকে কিভাবে ভারত বিদ্বেষী মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা তো চাইলে সেভেন সিস্টার দখল করে ফেলে, তারা তো চাইলে চিকেন নেক থেকে চিকেন নেক দখল করে ভারতকে সেভেন সিস্টার থেকে আলাদাই করে ফেলে। তারা চীনের নাম করে, তারা পাকিস্তানের নাম করে, তারা পাকিস্তান থেকে অস্ত্র আমদানি করে। কিসের জন্য? ভারতের ভিতর যাতে অশান্তি সৃষ্টি করতে পারে, ভারতের মধ্যে যাতে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, তার জন্য। আজ ভারত সরকার কেন ভিসা দিচ্ছে না? এর অনেকগুলো কারণ রয়েছে। টুরিস্ট ভিসা কেন যে দিচ্ছে না, তার অনেকগুলো কারণ রয়েছে। আজ বাংলাদেশে কোনো জনপ্রতিনিধি নেই, বাংলাদেশে কোনো নির্বাচন করা সরকার বর্তমান সময় নেই। ভারতের যে গভর্নমেন্ট, তারা ইনলিগাল কারোর সাথে কথা বলে না। আপনারা দেখেছেন যে যখন থেকে আমেরিকা আফগানিস্তান থেকে সৈন্য সরিয়ে নিয়েছে, তারপর তালেবান দখল করেছে। তালেবান দখল করার পর থেকে ভারত সেখানে সাপোর্ট দিয়ে যাচ্ছে, অথচ রাজনৈতিক কোনো সম্পর্ক নেই তালেবানদের সাথে। তালেবানদেরকে কোনো মান্যতা দেয়নি এখনো পর্যন্ত ভারত সরকার। তালেবান তারা তো ভারতের গুণগান গাইছে, ভারত থেকে দ্রব্য আমদানি করছে, গম আমদানি করছে, সমস্ত কিছুই করছে। ভারত সেখানে ইনভেস্টও করছে আমেরিকা সেকেন্ড আফগানিস্তানে। অথচ প্রথমেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে যে ভারত ইনভেস্ট করবে, কাজকর্ম করবে আফগানিস্তানের মধ্যে, অথচ কিন্তু আফগানিস্তানের যে সরকার তাকে মান্যতা দেবে না, এখনো পর্যন্ত দেয়নি। আর এই যে ইউনুস সুৎখোর, ইউনুসের সাথে যারা আছে এরা তো সবাই গ্রামীণ ব্যাংকের কর্মচারী। চট্টগ্রাম থেকেই 16-17 জন উপদেষ্টা হয়েছে, আর অন্যান্য বাংলাদেশ থেকে উপদেষ্টা আছে। একই বিভাগ থেকে এত উপদেষ্টা কেন? কিসের জন্য? সারা বাংলাদেশের বুদ্ধিজীবী মানুষ, সারা বাংলাদেশের বাংলাদেশে চালাতে পারে এমন ব্যক্তি সবই কি চট্টগ্রামে জন্মগ্রহণ করেছে? কেন বা বাংলাদেশের অন্যান্য জায়গায় এই উপদেষ্টাদের মধ্যে কোনো প্রতিনিধি নেই, কোনো উপদেষ্টা নেই? কেন নেই?
সবে তো মাত্র শুরু, 3 মাসের মধ্যে এখনো পর্যন্ত বাজার নিয়ন্ত্রণ করতে পারেনি বাংলাদেশে। এই 3 মাসের মধ্যে এখনো পর্যন্ত কোনো আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে পারেনি। বর্তমান সময় ম্যাজিস্ট্রেট পাওয়ার নিয়ে এই বাংলাদেশের আর্মি দাপাদাপি করে বেড়াচ্ছে। এখনো বাংলাদেশের সংখ্যালঘুরা নির্যাতিত হচ্ছে। এখনো বাংলাদেশের সংখ্যালঘুদের সম্পত্তি, জমি জায়গা দখল করা হচ্ছে। এই ইউনূস সুদখোর সরকার এখনো তেমন কোনো কিছু করে উঠতে পারেনি এবং আগামী দিনেও পারবে কিনা তার সন্দেহ রয়েছে। তো ভারত সরকার কাদের সাথে কথা বলবে, কাদেরকে একটা দায়িত্বশীল মনে করবে, সেটাই তো ভারত সরকার বুঝতে পারছে না। তাহলে ট্যুরিস্ট ভিসা কিভাবে বাংলাদেশের নাগরিক আশা করে, এটাই আমরা বুঝতে পারি না। হ্যাঁ, বাংলাদেশিদের মিডিয়া থেকে বিভিন্নভাবে প্রচার করা হচ্ছে যে আমাদের কলকাতার যে মার্কেট সেটা নাকি একদম ধসে গেছে। আমাদের ভারতের হসপিটালে নাকি রোগীর স্বল্পতা শুরু হয়ে গেছে। আমাদের ভারতের হসপিটালের রোগীর স্বল্পতা নেই। আমাদের ভারতের হসপিটালে রোগী কম নেই। এই সামান্য কিছু বাংলাদেশি যদি ভারতে না আসে, ভারতের কোনো কিছু হবে না, কোনো সমস্যা নেই, আগেও হবে না। হ্যাঁ, সামান্য একটু ঝটকা খেয়েছে কলকাতার নিউ মার্কেট আর যে মুকুন্দপুর এরিয়া হোটেল বিজনেস যারা করে তারা হয়তো একটু ঝটকা খেয়েছে, তাতে কোনো সমস্যা নেই। দেশের স্বার্থে এরকম একটু লস যদি আমার দেশের ব্যবসায়ীদের হয় তা আমরা হাসি মুখে মেনে নিতে পারি বা আমার ব্যবসায়ীরাও মেনে নিতে পারে। তাই বলে বাংলাদেশ থেকে এই উগ্রপন্থী হেফাজতি পাকিস্তান রাজাকারের বাচ্চারা যদি ঢোকে আমার দেশে আর আমার দেশকে যদি অশান্তি করে বা আমার কলকাতার মার্কেটে কোথাও যদি একটা ব্লাস্ট করে, তাহলে আমাদের কত বড় একটা ক্ষতি হবে। আর বাংলাদেশকে তো ছেড়ে কথা বলবে না, বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না, তখন বাংলাদেশ হয়ে যাবে পাকিস্তানের থেকেও খারাপ, আফগানিস্তানের থেকেও খারাপ। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে কি কি আছে সেটা আমরা জানতে পারবো সম্পূর্ণ ভিডিওটি দেখার পরে। আশা করি আপনারা আমার সাথে থাকবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। যেসব বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি। ভিডিওর শেষে অবভিয়াসলি আমার বিশ্লেষণ থাকবে, আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমি ডেসক্রিপশনে মেনশন করে দেব। আপনারা অবশ্যই চ্যানেলটি ভিজিট করতে পারেন, চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। ভারত থেকে ফিরলাম, সদ্যই ফিরলাম। অনেকে বলছে যে ভাই ভারতের টুরিস্ট ভিসার কি অবস্থা, আপনি কি আপডেট নিয়ে আসলেন? আমি বললাম যে আপডেট নেওয়ার জন্য তো ভারত যাইনি, আর আপডেট নেওয়ার জন্য তো ভারত যেতে হয় না, আমরা তো এখান থেকে নিতে পারি। আর আমি এমন কোন বিখ্যাত ব্যক্তি না যে আপডেট নেওয়ার জন্য ভারত গিয়ে তাদের বড় বড় লোকের সাথে সাক্ষাৎ করব। আমি গিয়েছি আমার ট্রিটমেন্ট করার জন্য, সেটা ঘুরে আসলাম। এখন টুরিস্ট ভিসার তারপরও অনেকের সঙ্গে যোগাযোগ হয়েছে, ওখানে যারা সাংবাদিক আছে তাদের অনেকের সঙ্গে কথা হয়েছে, সিচুয়েশন বুঝলাম। যেটা বুঝলাম, ভারতের অনেকেই এই মুহূর্তে চাচ্ছে না যে বাংলাদেশিদের টুরিস্ট ভিসা দেওয়া হোক। তবে যারা নিউ মার্কেট এরিয়াতে ব্যবসা করে, মার্কুইজ স্ট্রিটে ব্যবসা করে, হোটেল ব্যবসা করে, খাবারের দোকান অথবা এই রিলেটেড যে ট্যাক্সি গুলো আছে, অথবা ওই যে টাঙ্গা রিক্সা যেটা বলে,
সেটা আছে, 120-21 বছরের ঐতিহ্য যেটা, সেগুলো আছে, বা খুচরা দোকানদার আছে, এই রিলেটেড যারা আছে তাদের জন্য একটা প্রবলেম হচ্ছে। আমি তো কয়েকটা ভিডিওতে দেখিয়েছিলাম যে এখন তারা বলছে যে আমাদের ব্যবসা 50% কমে গিয়েছে, কেউ বলছে বলছে 60% কমেছে, কেউ বলছে 70% কমেছে। বাকিটা কিভাবে হচ্ছে বলছে যে 20% ইন্ডিয়ানরা সবসময় ওই এরিয়াতে, নট পুরো ইন্ডিয়া, বলা হচ্ছে ওই এরিয়াতে টুরিস্ট স্পট গুলি বা পর্যটকরা যেসব স্থানে একটু বেশি যাতায়াত করে থাকে, ঠিক ওই স্থানগুলোতে ইন্ডিয়ানরা 20% কেনাকাটা করে, বা তাদের ইন্ডিয়ানদের সাথে যাদের বিজনেস হয় 20% ওই এরিয়াগুলোতে। আমি কিন্তু আবার বলছি পর্যটক স্থানগুলিতে, সব জায়গা না। ভারত অনেক বড় দেশ, সেখানে চাইলেই মানে আমরা কিছু মানে 2-4 লাখ বাংলাদেশে গিয়ে পুরো ভারতের অর্থনৈতিক দিক দিয়ে শক্তিশালী করে ফেলবে, সেটা ভাবার কোনো সুযোগ নাই। যারা এগুলো বলে সেগুলো কল্পনার জগতে বাস করে, বা অ্যান্টি ইন্ডিয়া নিজম যেটাকে বলে, তাদের ক্ষেত্রে এসব কথা বেশি বের হয়। তবে এই যেসব এরিয়াতে আমরা গেলাম, এইসব এরিয়াতে তারা চাচ্ছে যে অন্তত মানে ট্যুরিস্ট ভিসাটা চালু করুক, কিন্তু ট্যুরিস্ট ভিসা খুব দ্রুত চালু হচ্ছে বলে আমি অন্তত মনে করছি না। অনেকগুলো কারণ আছে, এর আগে অনেকবার বলেছি। আরো কিছু জায়গায় যেমন হাসপাতালগুলোতে আগে যেমন আমাদের অন্তত 50% টুরিস্ট ভিসায় গিয়ে মেডিকেলের কাজ করে আসতো, এখন সেটা হচ্ছে না। আগে যারা মানে নর্মাল একটা বিষয় হলো টুরিস্ট ভিসায় গিয়ে তারা ট্রিটমেন্ট করে আসতো, সেই রোগীগুলো নাই এখন। একুরেট সলিড যাদের মানে অসুস্থতা আছে, যারা মূলত পেশেন্ট, তাদের ওখানে মানে ট্রিটমেন্ট করা জরুরি, তাদেরকে কেবল ভিসা দিচ্ছে। যদি কারো সন্দেহ হয় তাহলে তাকে ভিসা দিচ্ছে না। যদি কারোকে সন্দেহ মনে হয় তাহলে তারা ডেকে নিয়ে তারা ভিসা দিতে চাচ্ছে হাই কমিশনে, ভারতীয় হাই কমিশনে ভিসা দিতে চাচ্ছে। কিন্তু যদি সন্দেহ হচ্ছে যে এইগুলো ক্লিয়ার হওয়ার জন্য তারা ডেকে জিজ্ঞেস করছে যে এই হচ্ছে। যেমন আমি যখন গেলাম, আমরা 5 জন গিয়েছিলাম, 5 জনকে আমাদের ডাকা হয়েছিল। সেখানে আমাদের 3 জনের অরিজিনাল ডকুমেন্টস পেয়েছে। আমাকে যেটা দেখালো যে এখানে কিন্তু 3 জন অরিজিনাল ডকুমেন্টস আসছে আপনাদের, বাকি 2 জন ফেক। তাহলে এই ফেক ডকুমেন্টস দিয়ে আমরা কিভাবে ভিসা দিব? তাদের সন্দেহ মনে হয়েছে, এবং হাসপাতালে ফোন দিয়ে তাদেরকে তাদের পাসপোর্ট নিয়ে জিজ্ঞেস করেছে, বলছে যে না, এরকম অ্যাপয়েন্টমেন্ট তাদের হাসপাতাল থেকে নেওয়া হয়নি, যে কোড নাম্বার দেওয়া আছে সেটাও ফেক। কাজে এখানে ফেক দেওয়ার অর্থ হচ্ছে এমবাসি চাইলে আপনাকে সেই ফেক ডকুমেন্ট সাবমিট করার কারণে আপনাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিতে পারতো। কাজে সাবধান, আপনি ব্ল্যাক লিস্টে পড়ার চেয়ে এখন এই মুহূর্তে আবেদন না করুন, ফেক ডকুমেন্টস দিয়ে আবেদন না করুন। আগে অনেকটা ফেক ডকুমেন্টস দিয়ে হয়ে যেত, এখন কিন্তু যাচাই বাছাই বেশি হচ্ছে। FRRO যে একটা ফর্ম আছে, সেটা নিয়েও কিন্তু বেশ কিছু কথা হচ্ছে। এর আগে আমি মাসখানেক আগে ভিডিও দিয়েছিলাম, মাস দেড়েক আগে, যে টুরিস্ট মেডিকেল ভিসার উপর শেষ পেরেক মারা হচ্ছে এটা দিয়ে। তবে এটা অনেক দিক দিয়ে ভালো হয়েছে। যারা মানে ফেক ডকুমেন্ট দিয়ে বা অন্য কাজের জন্য অন্য কাজে যাওয়ার জন্য তারা মেডিকেল ভিসা করছিল, এতে প্রকৃত রোগী যারা তারা যেতে পারছিল না বা যাওয়ার সুযোগ হচ্ছিল না, তাদের ক্ষেত্রে কিন্তু একটা রেস্ট্রিকশন আসছে। ফেক ডকুমেন্ট দিয়ে অন্য কাজে যাওয়ার জন্য আপনি ভিসা করে চলে যাবেন, সেটা হবে না। আপনাদের সন্দেহ হলে যাচাই করবে, এবং আপনি যখন ফিরবেন, আমার কিন্তু বেনাপোল আসার সময় আমাকে যে অফিসার দেখলো যে ভাই আপনাকে চেনা চেনা লাগে, পাশে একজন বললো যে হ্যাঁ উনি ভিডিও বানায়, ইন্ডিয়া বাংলাদেশ নিয়ে অনেক ভিডিও দেয়, আপডেট তথ্য দেয়। তখন কিন্তু বললো আপনি কোথায় গিয়েছিলেন? আমি বললাম যে চেন্নাই গিয়েছিলাম, সরি বেঙ্গালোর গিয়েছিলাম এবং হায়দ্রাবাদ গিয়েছিলাম। বললো যে আপনার কাগজ দেখান, আপনি অন্য জায়গায় কেন ট্রিটমেন্ট করেছেন? আমি বললাম যে অন্য জায়গায় করিনি। বললো যে আপনি তাহলে দেখান, আমি দেখি। সে ভেবেছে যেহেতু আমি ব্লগ বানাই তাহলে চিট করে গিয়েছি। আমি কাগজগুলো বের করে দেখলাম, দেখে বললো হ্যাঁ ঠিক আছে, আপনি তো নিজে এগুলো কাজ করেন, তাহলে আপনি জানেনই। আপনাকে আমি বললাম যে আমি কেন, এখানে যারা আছে দেখেন কয়জনে, যারা ভিতরে ঢুকেছে 3 জন ঢুকেছিল। বললো যে ভাই কি অবস্থা? তারা জিজ্ঞেস করছে আমাকে। বললো দেখুন আমাকে চিনে কিনা। আমি ফেক ডকুমেন্ট দিলে নিশ্চয়ই এটা হতো না, ভিসা পেতাম যা হতো। অর্থাৎ আপনি ফেক ডকুমেন্ট দিয়ে গিয়ে অথবা চেন্নাই অ্যাপোলো থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কলকাতায় ডাক্তার না দেখে চলে আসলেন, অথবা যে কোনো একটা ক্লিনিকে ডাক্তার দেখিয়ে চলে আসলেন,
সেটা তারা যাচাই করছে, যাচাই করে যদি দেখে যে আপনার হাসপাতালে একটা কিন্তু কাগজপত্র ডকুমেন্টস হচ্ছে অন্য হাসপাতালের, তখন কি করবেন? তারা কিন্তু সেটাকে ব্ল্যাক লিস্টে ফেলে দিচ্ছে। তবে এবার একটু ডিফারেন্ট দেখলাম, যাক সেটা পরে একটা ভিডিও দিব। এখন ট্যুরিস্ট ভিসা নিয়ে কথা। ট্যুরিস্ট ভিসা নিয়ে হচ্ছে যে আমি চাইলেই এখন ট্যুরিস্ট ভিসা পাবো না, ট্যুরিস্ট ভিসা নিয়ে যেতেও পারবো না, ট্যুরিস্ট ভিসা সম্ভাবনা নাই। যাদের ভিসা আছে তারা যেতে পারবে, যাদের 5 বছরের ট্যুরিস্ট ভিসা আছে তারা যেতে পারবে, যাদের জানুয়ারি পর্যন্ত ভিসার মেয়াদ আছে তারা যেতে পারবে। ট্যুরিস্ট ভিসায় কোনো রেস্ট্রিকশন নাই। মাঝখানে একজন একটা ভিডিও স্টিল দিল যে সকল ধরনের ভিসা বন্ধ, ভারতীয় এম্বাসি থেকে এরকম একটি ঘোষণা দিয়েছে, অথচ কোন টেলিভিশন চ্যানেল বা কোনো বড় বড় পত্রিকা কেউ এই বিষয়ে কোনো তথ্য কোথাও দেয়নি। কিছু কিছু মানে রুমিন ফারহানের একটা পেজ থেকে, রুমিন ফারহান বিএনপির এক নেত্রী, রুমিন ফারহানের পেজ থেকে এটা দিয়ে পাবলিশ, ওনার কিন্তু ভেরিফাইড পেজ, ওনার পেজ থেকে এরকম ভুয়া খবর আসলে তো উনি নিজে একজন ভুয়া হিসেবে পরিচিতি পাবে। এটা তো ঠিক না। ওনাদের মতো রাজনীতিজীবীদের ওখান থেকে এগুলো বের হওয়া ঠিক না, কোনোভাবে ঠিক না। যাক, সেটা বিষয় না। আমরা ট্যুরিস্ট ভিসা পাবো না, অনেকগুলো কারণ আছে। একটা হচ্ছে আমাদের রাজনৈতিক যে সরকার, সেটা কিন্তু কোনো রাজনৈতিক সরকার না, এটা তত্ত্বাবধায়কনা অন্তর্বর্তীকালীন সরকারের নামে কিছু বাচ্চা কাচ্চা পোলাভান নিয়ে একটা সরকার গঠন করা হয়েছে। সেগুলো যেগুলো আনকোরা লোক, যেগুলো যাদের মধ্যে অনেকেই সংবিধান লঙ্ঘন করছেন, সংবিধানের আলোকে শপথ নিয়ে অনেকে লঙ্ঘন করছে। এই বিষয়ে আমি কথা বলতে, রাজনৈতিক বিষয়ে কথা বলতে চাচ্ছি না। এটা হচ্ছে একটা বড় একটা বিষয়। যদি দ্রুত নির্বাচন হয়, সেখানে বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জামাত আসুক, নো নিড, এটা কোনো বিষয় না, মানে এটা জরুরি না। মানে কে ক্ষমতায় আসলো সেটা বিষয় না, তবে রাজনৈতিক সরকার ক্ষমতায় আসলে তখন আমরা কম পাই বেশি পাই, এটা একটা থাকবে, এই মানে কি বলে সেটা, মানে ভিসা পাওয়ার সম্ভাবনা থাকবে। রাজনীতি ভাবে হলে একটা নির্দিষ্ট গভর্নমেন্ট যখন আসবে, রাজনৈতিক দল, ওই রাজনৈতিক দলের কিন্তু তারা চাপে ফেলতে পারবে বা কোনো অভিযোগ দাখিল করতে পারবে যে এই জিনিসগুলো কেন হয়নি, এটা হলে তো আমরা এটা পারবো না। এখন যারা ক্ষমতায় আছে কোনো রাজনৈতিক না, বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ, মানে যেটা বলে খিচুড়ি, খিচুড়ি একটা দল এখন আমাদের এই সরকার। এ ওখান থেকে সে, ওখান থেকে সে, এখান থেকে সে, কেউ পোলাপান, কেউ এখন স্টুডেন্ট, যারা আমরা ঠিক মতো কথা বলতে পারে না, তারও এখন মন্ত্রী হয়েছে। মানে আমাদের পুরো একটা সার্কাসের মধ্যে চলে গেলাম। এই ক্ষেত্রে তো যদি কোনো ভারতীয় লোকদের প্রবলেম হয়, তখন কিন্তু অভিযোগ দেওয়ার কোনো সুযোগ নাই। কারণ কাকে অভিযোগ করবে? এই সরকারই তো ক্ষণস্থায়ী, যে কোনো সময় পড়ে যাবে, যে কোনো সময় চলে যাবে। কারণ এরপরে রাজনৈতিক সরকার আসবেই, রাজনৈতিক ভাবে তাদের নির্বাচন দিতে হবে, তারা তো থাকতে পারবে না দীর্ঘদিন, হয়তো 6 মাস, 1 বছর বা 2 বছর বা সর্বোচ্চ 3 বছর থাকলেও এরপর হয়তো পারবে না, তারা তো ক্ষমতা হস্তান্তর করবেই। তখন দেখা যাবে এই লোকগুলোর কারণে যদি ভারতীয় এম্বাসির লোকজনের যদি ক্ষতিগ্রস্ত হয় এই সরকার থাকা অবস্থায়, তাদের কিন্তু জবাবদিহিতা থাকবে না, যে যে যার মতো আলাদা হয়ে যাবে, রাজনৈতিক দল থাকবে না, জবাবদিহিতার সুযোগ থাকবে না। তাই জামাত আসুক, বিএনপি আসুক বা আওয়ামী লীগ তো আসবেই না, এরা আসলে ভারত এদেরকে রাজনৈতিক ভাবে চীনে পরিচিত, তখন কিন্তু তাদের এই যে ট্যুরিস্ট ভিসা নিয়ে বা ট্যুরিস্ট ভিসা খোলার ক্ষেত্রে তারা সাহস পাবে, জবাবদিহিতার একটা জায়গা তৈরি হবে। তারা রাজনৈতিক দলের কাছে, সরকার তো বটেই, রাজনৈতিক দলের কাছে, সরকারের পাশাপাশি রাজনৈতিক দল যেহেতু থাকবে, প্রতিষ্ঠিত দল, তখন কিন্তু তাদের কাছে জবাবদিহিতার আওতায় নিয়ে আসতে পারবে যে আমাদের এই লোকগুলো কোথায় গেল, এই লোকগুলো ঝামেলা কেন হলো। তখন কিন্তু দেশ পরিচালনা করতে হলে প্রতিবেশীদের সাথে মানে সুসম্পর্ক রেখে চলতে হবে। নিশ্চয়ই রাজনৈতিক দলগুলো কেউই মানে সম্পর্ক খারাপ করে দেশ পরিচালনায় আগে আসবে না, এটা হচ্ছে বিষয়। কাজেই আমার মনে হয় যে এই সরকার থাকা অবস্থায় ট্যুরিস্ট ভিসা আমরা পাবো না। যদি হয় সেটা আমাদের মানে কপাল। আমার যেটা মনে হচ্ছে, ভারতে গেলাম তো, সাধারণ লোকজনের সঙ্গে কথা হলো, ঘুরলাম ফিরলাম, দেখলাম। দোস্ত, ভিডিওটি এখানেই শেষ হয়েছে, দেখতে পেলাম। বাংলাদেশি নাগরিকদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, ভারতের ট্যুরিস্ট ভিসা ভুলে যান, ভারতের ট্যুরিস্ট ভিসা ভুলে যান। ভারত বিদ্বেষিতা করুন, ভারতের পণ্য বয়কট করুন। এই তারেক, এই নুরা, এদের কথা শুনলে ভারতের ভিসা আর পেতে হবে না। যারা ভারত বিদ্বেষী, যারা পাকিস্তানি পন্থী, যারা রাজাকার বা
আল কায়দা, যারা হেফাজতি পাকিস্তানি, তাদের কথা মতো চললে ভারতের ভিসা এ জীবনেও পেতে হবে না, টুরিস্ট ভিসা। স্বল্প কিছু মানুষের জন্য সমগ্র বাংলাদেশের নাগরিকরা এখন জাতাকলে পিটছে। এমন এমন ব্যক্তি আছে যাদেরকে ট্রিটমেন্টের প্রয়োজন রয়েছে প্রচুর পরিমাণে, জীবনের সংশয় রয়েছে, তারা কিন্তু ভারতে ঢুকতে পারছে না। অনেক বিবেচনার মাধ্যমে ভিসা দেওয়া হচ্ছে, মেডিকেল ভিসা, অন্যান্য ভিসা, তাই সবার জন্য নয়। আর বাংলাদেশের উগ্রপন্থীরা তো ওত পেতে বসে আছে কিভাবে ভারতে ঢোকা যায়, কিন্তু ভারত সরকার তাদের ঢোকার অনুমতি কখনোই দেবে না। টুরিস্ট ভিসা পাকিস্তানের সাথে বন্ধ হয়ে গেছে আমাদের অনেকদিন আগেই, তাতে আমাদের কি কোনো ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হয়নি তো। এখন বাংলাদেশের মধ্যে বিশৃঙ্খলা তৈরি হয়েছে, বাংলাদেশের মধ্যে কোনো আইন শৃঙ্খলা কিছুই নেই। এখন টুরিস্ট ভিসা চালু করলে আমার ভারতবর্ষ থেকেও তো অনেকেই ঘুরতে যাবে সেখানে, তাদের জীবনের নিরাপত্তা কে দেবে? বাংলাদেশে আছে তেমন কোনো পাওয়ারফুল গভর্নমেন্ট নেই তো, তাহলে ভারত কেন টুরিস্ট ভিসা দেবে? তো বন্ধুরা, দিয়ে এই যে মিলন বাবু বললেন যে জামাত আসুক, বিএনপি আসুক, আদারওয়াইজ যে কোনো দল আসুক, আওয়ামী লীগ তো আসবেই না। আওয়ামী লীগ আসবে কি আসবে না আপনি কি করে বুঝলেন? বাংলাদেশের সময় যদি ভালো হয়, আওয়ামী লীগ অবশ্যই আসতে পারে, অবশ্যই আসতে পারে। আওয়ামী লীগের সাপোর্টার নেই, আওয়ামী লীগের কোনো কর্মী নেই, আওয়ামী লীগকে পছন্দ করে এমন কোনো মানুষ নেই, এমন কোনো ভোটার নেই নাকি বাংলাদেশে? আপনি বলতে পারেন? যথেষ্ট আছে। এখন তারা চুপচাপ আছে, সময় খারাপ যাচ্ছে, সময় ভালো হলে আবার নৌকায় পাল তুলবে, আবার নৌকা চলবে। আর তার জন্য হাওয়া ভারত থেকে অবশ্যই যাবে, তার কারণ হাওয়া তো আর মানে ঠেকিয়ে রাখার কোনো পদ্ধতি নেই। হয়তো হাওয়া বাংলাদেশের দিকে ঘুরেও যেতে পারে, ভারতের হাওয়া হয়তো নৌকায় সেই পালে লাগতে পারে, নৌকা চলতে শুরু করতে পারে, অবশ্যই পারে কিনা। তো বন্ধুরা, সে যাই হোক, বর্তমান ভারত টুরিস্ট ভিসা দিচ্ছে না। মেন কথা হচ্ছে এটা, মেন কথা হচ্ছে এটা, টুরিস্ট ভিসা পাচ্ছে না। আর ইন্ডিয়ান ভিসা তো নয়, ইন্ডিয়ান টুরিস্ট ভিসার নতুন আপডেট কি সেটা আপনারা জানলেন ভিডিওর মাধ্যমে। আচ্ছা, ভিডিওর সম্পর্কে আপনাদের কি মতামত সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে নেক্সট রিঅ্যাকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।